ক্লাস 7 কোশ্চেন ব্যাংক। আগের দিন আমরা পড়েছিলাম নদীর পার্বত্য প্রবাহে গঠিত ভূমিরূপ। আজকে তার পরের অংশ দেখব কোন কোন ভূমিরূপগুলোর সৃষ্টি হয়, কীভাবে সৃষ্টি হয়। চলো শুরু করি। বেশ, আজকে দেখব নদীর বহন কাজের ফলে বা সমভূমি প্রবাহে কোন কোন ভূমিরূপগুলো সৃষ্টি হয়। সমভূমি প্রবাহে নদীর প্রধান কাজ হলো বহন করা, অর্থাৎ পার্বত্য প্রবাহে যে জিনিসগুলোকে নদী ক্ষয় করছে সেগুলো সমভূমি প্রবাহ দিয়ে নদী বয়ে মোহনা পর্যন্ত নিয়ে যায়, গিয়ে মোহনাতে সঞ্চিত করে। তাহলে যদি কোশ্চেন আসে এখানে সমভূমি প্রবাহে নদীর প্রধান কাজ কি, এর উত্তর হবে বহন করা। বোঝা গেল? এবার এই সময়ে নদী কি কি ভূমিরূপ সৃষ্টি করে। এখানে নদী মূলত মিয়েন্ডারের সৃষ্টি করে, অশ্বক্ষরাকৃতির হ্রদের সৃষ্টি করে, আর সমভূমি প্রবাহের শুরুতে পলল ব্যজনী বা পলল শঙ্কু বা পলল পাখা, এই তিনটে প্রধান ভূমিরূপ। তো সবার আগে আমরা দেখব পলল পাখা। পলল পাখা কি, যদি কোশ্চেন আসে পলল পাখা কি বা পলল ব্যজনী কি বা অ্যালুভিয়াল কোন কি, কি উত্তর লিখবে? পার্বত্য প্রবাহে নদী দ্বারা ক্ষয় করে এবং বয়ে আনা পদার্থগুলো সমভূমি প্রবাহের শুরুতেই পর্বতের পাদদেশে ত্রিকোণ আকারে বা পাখার আকারে সঞ্চিত হয়ে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকেই বলা হয় পলল ব্যজনী বা পলল শঙ্কু বা অ্যালুভিয়াল কোন। বোঝা গেল? তাহলে পলল ব্যজনী যদি কোশ্চেন হয়, পলল ব্যজনী আমরা কোথায় দেখতে পাবো, তার উত্তর কী লিখবে? সমভূমি প্রবাহের শুরুতেই। বোঝা গেল? ত্রিকোণাকারে সঞ্চিত করছে সেই সমস্ত ক্ষয়কারী পদার্থসমূহ যেগুলো নদী পার্বত্য প্রবাহে ক্ষয় করেছে। বোঝা গেল? বিভিন্ন আকারের শিলাচূর্ণগুলোকে নদী তার সমভূমি প্রবাহের শুরুতেই পর্বতের পাদদেশে ত্রিকোণাকারে সঞ্চিত করে। একে বলা হয় পলল শঙ্কু বা পলল পাখা বা অ্যালুভিয়াল কোন বা অ্যালুভিয়াল ফ্যান, যাই বলি না কেন একই জিনিস। বোঝা গেল? এবার আমরা দেখব নদী বাঁধ বা মিয়েন্ডার। দেখো, পার্বত্য প্রবাহে ভূমির ঢাল খুব বেশি ছিল এবং জলের পরিমাণও বেশি থাকার জন্য নদী সেখানে ক্ষয় করছিল, শক্তি বেশি ছিল, ক্ষয় করছিল। কিন্তু সমভূমি প্রবাহে যখনই নদী প্রবেশ করলো তার শক্তি কমে গেল, ফলে নদী আর কঠিন শিলাগুলোকে, বড় বড় কঠিন শিলাগুলোকে আর ক্ষয় করতে পারবে না। তখন সেগুলোকে এড়িয়ে তার পাশ দিয়ে এঁকে মেঁকে প্রবাহিত হবে। বোঝা গেল? তাহলে বড় বড় এবং কঠিন শিলাগুলোকে নদী আর ক্ষয় করতে পারছে না সমভূমি প্রবাহতে, কারণ নদীর শক্তি কমে গেছে। ফলে সেই শিলাগুলোকে এড়িয়ে নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়, ফলে নদীতে অসংখ্য বাঁকের সৃষ্টি হয়। এই আঁকা বাঁকা নদীপথকেই বলা হয় মিয়েন্ডার। এই মিয়েন্ডার নামটা এসেছে তুরস্কের মিয়েন্ডার নদীর নাম অনুসারে। সেই নদীতে এই রকম অসংখ্য বাঁক দেখা যেত, সেই জন্য যখনই আমরা কোনো আঁকা বাঁকা নদী দেখি তখন তাকে বলি মিয়েন্ডার। বোঝা গেল? তাহলে মিয়েন্ডার বা নদী বাঁক কী, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা দেখব অশ্বক্ষরাকৃতির হ্রদ। অশ্বক্ষরাকৃতি অর্থাৎ ঘোড়ার খুরের মতো দেখতে হ্রদের সৃষ্টি হয়। দেখো, নদী অনেক এঁকে বেঁকে চলছিল কারণ নদীর শক্তি কমে গিয়েছিল। এখন যদি কোনো কারণে নদীর শক্তি বৃদ্ধি পায় তাহলে নদী সোজা পথে যাওয়ার চেষ্টা করবে, ফলে নদী বাঁকগুলো নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সেই বিচ্ছিন্ন অংশটা হ্রদের সৃষ্টি করবে। একে বলা হয় নদী বাঁক, একে বলা হয় অশ্বক্ষরাকৃতি হ্রদ। তাহলে কি হলো উত্তরটা? সমভূমি প্রবাহেতে নদীতে অসংখ্য বাঁকের সৃষ্টি হয়, যাকে আমরা নদী বাঁক বলি। এই রকম অবস্থায় যদি নদীর শক্তি বৃদ্ধি পায় তাহলে নদী সোজা পথে যাওয়ার চেষ্টা করবে, ফলে নদীতে অসংখ্য বাঁকের সৃষ্টি হবে। বোঝা গেল? কখনো কখনো এই বাঁকগুলো নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে হ্রদের সৃষ্টি করবে। এই হ্রদগুলোকে বলা হয় অশ্বক্ষরাকৃতি হ্রদ। আবার একবার বলে দিচ্ছি, সমভূমি প্রবাহে নদীর শক্তি কমে যাওয়ার জন্য নদীতে অসংখ্য বাঁকের সৃষ্টি হয়। এমন অবস্থায় যদি নদীর শক্তি বৃদ্ধি পায় তাহলে নদী সোজা পথে যাওয়ার চেষ্টা করবে,
ফলে নদী বাঁকগুলো নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে হ্রদের সৃষ্টি করবে। এই হ্রদগুলোকে বলা হয় অশ্বক্ষুরাকৃতির হ্রদ। নদী বাঁকের সেই দিকটাতে ক্ষয় হবে যে দিকটাতে জল গিয়ে ধাক্কা মারছে, সেই দিকটাতে ক্ষয় হবে, আর এর বিপরীত দিকটাতে সঞ্চয় ঘটবে, ফলে নদী বাঁকগুলো ক্রমশ বাড়তে থাকবে। বোঝা গেল? এবং একটা সময় এই অংশটা বিচ্ছিন্ন হয়ে পড়বে নদী থেকে এবং হ্রদের সৃষ্টি করবে। কোথায় দেখতে পাবো? যদি গঙ্গা নদী বলি তাহলে আমরা নদিয়াতে এরকম অসংখ্য নদীবাঁক দেখতে পাই, নদিয়া জেলাতে। আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবার দেখব নদীর নিম্ন প্রবাহ বা বদ্বীপ প্রবাহ। নিম্ন প্রবাহ বা বদ্বীপ প্রবাহে নদীর শক্তি একেবারে কমে গেছে, ফলে নদী যে জিনিসগুলো সমুদ্র প্রবাহে বয়ে আনছিল সেগুলোকেও আর বয়ে নিয়ে যেতে পারছে না, ফলে সেগুলোকেও সে নদী খাতে বা তার মোহনাতে সঞ্চিত করছে। ক্লিয়ার হলো? তাহলে নিম্ন প্রবাহে বা বদ্বীপ প্রবাহে নদীর কাজ কি যদি কোশ্চেন আসে? বদ্বীপ প্রবাহে বা নিম্ন প্রবাহে নদীর কাজ কি, তার উত্তর কী লিখবে? নিম্ন প্রবাহ বা বদ্বীপ প্রবাহে নদীর প্রধান কাজ হলো সঞ্চয় করা। তো এই সঞ্চয় করার ফলে কী কী ভূমিরূপের সৃষ্টি হচ্ছে? এখানে সৃষ্টি হবে মূলত দুটো ভূমিরূপ লিখবে, একটা হচ্ছে প্লাবন ভূমি আর একটা হচ্ছে বদ্বীপ। তাছাড়াও আমি তোমাদের আরও দুটো বলবো, নদীদ্বীপ, নদীচর, বিন্দুবার, এগুলো দেখব। তো প্রধান যে দুটো ভূমিরূপের সৃষ্টি হয়, একটা হচ্ছে প্লাবন ভূমি আর একটা হচ্ছে বদ্বীপ। দেখো, যে সমস্ত পদার্থগুলোকে নদী বয়ে আনছিল সমুদ্র প্রবাহ থেকে মোহনাতে বয়ে এনেছিল, মোহনাতে শক্তি একেবারে কমে গেল, ভূমির ঢালও কমে গেল, ফলে সেই সমস্ত ক্ষয়ীভূত পদার্থসমূহ নদী তার মোহনাতে সঞ্চিত করবে, ত্রিকোণ আকারে সঞ্চিত করবে বা গ্রিক অক্ষর ডেল্টা আকারে সঞ্চিত করবে। ফলে একটা নতুন ভূমিরূপের সৃষ্টি হবে, সেই ভূমিরূপটাকেই বলা হয় বদ্বীপ। যেমন আমাদের সুন্দরবন হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। তাহলে বদ্বীপ কাকে বলবো? নদীর সঞ্চয় কার্যের ফলে নদীর মোহনাতে যে ত্রিকোণাকার আকৃতির ভূমিরূপের সৃষ্টি হয় তাকে বদ্বীপ বলা হয়। বোঝা গেল? পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? তার উত্তরে কী লিখবে? সুন্দরবন। আর যখন নদী খাতের মধ্যেই সঞ্চিত করে এবং সেই সঞ্চয়জাত ভূমিরূপটা যদি নদীর জলের তলদেশে থাকে তখন তাকে বলা হয় নদী চর। আর যখন সেটা নদীর জলের উপরে চলে আসে তখন তাকে বলা হয় নদী দ্বীপ, যেমন মাজুলি। বোঝা গেল? তাহলে নদী অববাহিকার মধ্যেই বা নদী খাতের মধ্যেই, সবথেকে ভালো নদী খাত লিখো, নদী খাতের মধ্যেই নদী দ্বারা বয়ে আনা পদার্থগুলো সঞ্চিত হয়ে যে ভূমিরূপের সৃষ্টি করে এবং ভূমিরূপে যদি নদীর জলের তলদেশে থাকে তাহলে তাকে নদী চর বলা হয়। ক্লিয়ার হলো? যেমন আমাজন নদীর মারাজো। বোঝা গেল? আবার যখন এই নদী চরটাই নদীর জলের উপরে চলে আসবে, অর্থাৎ সঞ্চয় হতে হতে এই চরটা যখন নদীর উপরে চলে আসে তখন তাকে নদীর দ্বীপ বলা হয়। যেমন পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপের নাম কি যদি কোশ্চেন আসে? বোঝা গেল কোশ্চেনটা? পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপের নাম লেখো। কোশ্চেনটা বোঝা গেল আশা করি। কী উত্তর লিখবে এটা? ব্রহ্মপুত্র নদীর মাজুলি পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ। তাহলে নদীদ্বীপ আর নদীচর কোনখানে তাদের মধ্যে আলাদা সেটা বোঝা গেল। যদি সঞ্চয়জাত ভূমিরূপটা নদীর জলের নিচে থাকে তখন তাকে বলা হয় নদীচর, আর যদি নদীর জলের উপরে উঠে আসে তাহলে তাকে বলা হয় নদীদ্বীপ। এবার দেখব প্লাবন ভূমি। প্লাবন শব্দের অর্থ তোমরা জানো, প্লাবন মানে বন্যা, আর বন্যার জল তোমরা আশা করি বুঝতে পারছো, দেখতে হয় ঘোলাটে, তাই তো? কেন ঘোলাটে? কারণ প্রচুর পলিবালি মিশে থাকে জলেতে, তাই জলটা ঘোলাটে হয়ে থাকে। তো কোনো একটা জায়গা যদি বন্যার জলে ডুবে যায় তাহলে সেখানে থাকা এই বন্যার জলে থাকা পলিবালিগুলো সেই অঞ্চলে থিতিয়ে পড়বে, ফলে সেখানে একটা নতুন ভূমিরূপের সৃষ্টি হবে, তাকে বলা হয় প্লাবন ভূমি। তাহলে প্লাবন ভূমিতে কী লিখব? বন্যার জলবাহিত পলিবালি, নুড়ি ইত্যাদি নদী অববাহিকায় সঞ্চিত হয়ে যে ভূমিরূপের সৃষ্টি করে তাকে বলা হয় প্লাবন ভূমি। আবার প্লাবন ভূমিতেই অনেক সময় বাঁধের মতো সরু একটা ভূমিরূপের সৃষ্টি হয় যাকে বলা হয় নদী বাঁধ। বোঝা গেল? একই রকমভাবেই সৃষ্টি হচ্ছে। যখন প্লাবন ভূমিতেই বাঁধের মতো একটা ভূমিরূপের সৃষ্টি হবে তখন তাকে বলবো নদী বাঁধ, আর যখন উপত্যকায় নতুন ভূমিরূপের সৃষ্টি হচ্ছে তখন তাকে বলছি প্লাবন ভূমি। একদম সহজ জিনিস।
আচ্ছা, এবার আমরা দেখব নদীর জলের প্রবাহের পরিমাণ আমরা মেপে থাকি কিউসেক আর কিউমেক এককে। তাহলে এখান থেকে কোশ্চেন হতে পারে নদীর জলের প্রবাহ আমরা কী দিয়ে মেপে থাকি, কোন কোন এককে মাপি, কিউসেক আর কিউমেক। ক্লিয়ার হলো? অথবা কোশ্চেন দিতে পারে কিউসেক কিউমেক কী। দেখো, কিউসেক হচ্ছে সেকেন্ড পার ঘনফুট, অর্থাৎ নদী খাতের মধ্য দিয়ে সেকেন্ডে কত ঘনফুট জল প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে কিউসেক। আর কিউমেক হলো কত ঘন মিটার জল প্রবাহিত হচ্ছে, সেটা হলো কিউমেক। তাহলে নদীর জলের প্রবাহ মাপার এককগুলো তোমরা শিখলে, কিউসেক আর কিউমেক। বোঝা গেল? আচ্ছা, আর একটা জিনিস জেনে রাখো, ষষ্ঠ ঘাতের সূত্র। যদি নদীর শক্তি দ্বিগুণ বাড়ে অর্থাৎ বর্গ করা হয়, তাহলে তার ক্ষমতা তার 64 গুণ বৃদ্ধি পাবে। বোঝা গেল? তাহলে নদীর শক্তি যদি দ্বিগুণ করা হয় তাহলে নদীর ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পাবে। একে বলা হয় ষষ্ঠ ঘাতের সূত্র। অনেক সময় কোশ্চেন আসতে পারে ষষ্ঠ ঘাতের সূত্র কি। উত্তর কী লিখবে? নদীর শক্তি যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে নদীর ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পাবে। একে বলা হয় ষষ্ঠ ঘাতের সূত্র। বোঝা গেল? আর এখান থেকে আমরা দেখব শুধু, আচ্ছা খাড়িটাও একটু জেনে রাখো। খাড়ি কি? খাড়ি হচ্ছে ফানেল আকৃতির মোহনা। তোমরা তোমাদের ঘরে ফানেল দেখেছো, তেল ঢালার জন্য হয়তো ব্যবহার করছো। ফানেল বা চোঙ একদিকটা সরু থাকে, আরেকটা চওড়া থাকে ঢালার সুবিধার জন্য। এক্ষেত্রে মোহনাটা হয়ে যাবে এই চোঙের সরু দিক, মোহনার ভেতর অংশটা হয়ে যাবে চওড়া বা খোলা বা মোটা অংশটা। বোঝা গেল? তখন তাকে বলা হয় খাড়ি। অর্থাৎ ফানেল আকৃতির নদীর মোহনাকে বলা হয় খাড়ি। কোনো অসুবিধা আছে এই পর্যন্ত? ফানেল আকৃতির নদী মোহনাকে তাহলে আমরা কী বলি, এটাও তোমরা লিখতে পারবে। ফানেল আকৃতির নদী মোহনাকে আমরা বলে থাকি খাড়ি। এই সুন্দরবনের নদীগুলোতে অসংখ্য আমরা খাড়ি দেখতে পাই। এই খাড়িগুলোতে প্রচুর মাছ চাষ করা বা মাছ শিকারের জন্য বিখ্যাত এই খাড়িগুলো। এবার আমরা দেখব বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ। কি কি অনুকূল অবস্থা থাকলে নদীতে বদ্বীপ সৃষ্টি হবে। তোমাদের সিলেবাসে নেই, তবু আমি 3-4টে পয়েন্ট বলে দেবো। যেহেতু বদ্বীপ গঠন হচ্ছে নদী দ্বারা বয়ে আনা পদার্থগুলো সঞ্চিত হয়ে, তাহলে স্বাভাবিকভাবেই নদীতে বোঝার পরিমাণ অর্থাৎ ওই সমস্ত ক্ষয়কারী পদার্থের পরিমাণ বেশি হবে। এটা তোমরা বুঝতে শিখেছো। তাহলে নদীর বোঝার পরিমাণ বেশি হতে হবে, আর সেগুলো সঞ্চিত হচ্ছে কোথায়? নদীর মোহনে। তাহলে এটাও তোমরা বুঝতে শিখেছো যে একটা অগভীর জায়গা দ্রুত ভরাট হবে, তাই তো? তাকে ভরাট করে দেওয়া সহজ। তাহলে মোহনাকে হতে হবে অগভীর, বোঝার পরিমাণ হতে হবে বেশি। বোঝা কখন বেশি হবে? যদি নদীটার দৈর্ঘ্য বেশি হয়, তাহলে নদীর বোঝা বেশি হবে। আর ঢাল কী করতে হবে? কোনো ঢালু জায়গায় কি সহজে সঞ্চিত হবে? সঞ্চিত হবে না স্বাভাবিকভাবে। ফলে মোহনার ঢাল হতে হবে মৃদু বা অল্প ঢালযুক্ত, যাতে এই সমস্ত বয়ে আনা পদার্থগুলো জমে যাওয়ার বা সঞ্চিত হওয়ার যথেষ্ট সুযোগ পায় এবং সময় পায়। 4টে পয়েন্ট বলে দিলাম। নদীকে লম্বা হতে হবে অনেক, মোহনার ঢাল কম হতে হবে, মোহনাকে অগভীর হতে হবে, বোঝার পরিমাণ বেশি হতে হবে। বোঝা গেল? আর সেই জায়গাটায় জোয়ার ভাটার প্রকোপ কম হতে হবে। জোয়ার ভাটা যদি খুব বেশি দেখা যায় তাহলে এই পদার্থগুলো আবার গভীর সমুদ্রে চলে যাবে। জোয়ার ভাটা এবং সমুদ্র তরঙ্গের প্রভাব সেখানে কম থাকতে হবে। মোহনায় যদি বিপরীত দিক থেকে বায়ু প্রবাহিত হয় তাহলে জলের গতিবেগ কিছুটা হলেও কমে যায়, ফলে বদ্বীপ গঠনের সুবিধা হয়। এগুলো লিখতে পারবে, এগুলো আগেও আলোচনা করা হয়েছে, ক্লাসগুলো আছে সব ইউটিউবে। আচ্ছা, এবার আমরা দেখব মানুষের জীবনে নদীর প্রভাব। নদী আমাদের কি কি কাজে লাগে। দেখো, নদীর জলকে আমরা পানীয় রূপে ব্যবহার করি, তোমরা জানো, পরিশুদ্ধ করে পানীয় জল রূপে ব্যবহার করা হয়। তারপরে নদীতে মাছ চাষ করা হয়। নদীর গতিপথে আমরা নৌকা চালাই, অর্থাৎ যোগাযোগের মাধ্যম রূপে ব্যবহার করা হয়। নদীর জলকে আমরা কৃষিকাজে ব্যবহার করি, শিল্প কলকারখানার কাজে ব্যবহার করি। এগুলো তোমরা লিখতে পারবে, এগুলো আমার সহজ সহজ জিনিস। নদীর তীরের মাটি খুব উর্বর হয়, ফলে সেখানে কৃষিকাজ ভালো হয়। সেখানে যদি ঘাস জন্মায় তাহলে সেখানে পশুপালন ভালো হবে। এগুলোই হচ্ছে নদীর প্রভাব, মানব জীবনে নদীর প্রভাব। এই কারণেই প্রাচীন যে সমস্ত সভ্যতাগুলো ছিল সেগুলো সব নদীর তীরেই গড়ে উঠেছিল। এটাও তোমরা ইতিহাস ক্লাসেও পড়েছো। একবার তবু বলে দিই, যেমন ধরো সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা, নীল নদীর তীরে মিশরীয় সভ্যতা, তারপরে
টাইবার নদীর তীরে রোম সভ্যতা, ওয়াঙ্গো নদীর তীরে চীন দেশীয় সভ্যতা, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে সুমেরীয় সভ্যতা বা মেসোপটেমিয়া সভ্যতা, এগুলো তোমরা পড়ে এসেছো। এগুলো একদম সহজ সহজ জিনিস। সেই পার্টটা হলো, নদী পার্টটা পড়িয়ে দিলাম। এবারে আর কোনটা বাকি রইল রিভিশনেতে, সবগুলোই পড়িয়ে দিয়েছি, শুধু জাস্ট আরেকবার বলে দিচ্ছি। যেগুলো বলছি এখান থেকেই কোশ্চেন থাকবে, তোমরা শুনে শুনে কোশ্চেন আর উত্তর দুটোই লিখে নাও, এর মধ্যেই সব থাকবে। আচ্ছা চলো আজকে আমরা দেখি আর একবার জল দূষণটা, আগেও একবার হয়েছে। নাকি ভূমিরূপটা একবার বলে দেবো? ভূমিরূপটা একবার বলে দিই, ভূমিরূপটা হয়নি সেভাবে রিভিশন। ভূমিরূপটাতে চলে এসো, ভূমিরূপে এসো, পাতা নাম্বার 37। এখানটা একটু দেখে নিই। ভূমিরূপ কাকে বলবো? ভূমিরূপ আমাদের ভূমির ওপরে কোথাও পাহাড় রয়েছে, কোথাও পর্বত রয়েছে, কোথাও গভীর উপত্যকা রয়েছে, অর্থাৎ সব জায়গাটা সমান নয়, কোথাও সমভূমি রয়েছে, সব জায়গাটা সমান নয়, বৈচিত্র্যপূর্ণ। ভূমির এই রূপকেই বলা হয় ভূমিরূপ। তাহলে ভূমিরূপ কাকে বলবো? পৃথিবীর ভূপৃষ্ঠ সব জায়গায় সমান নয়, কোথাও মালভূমি রয়েছে, কোথাও পাহাড় রয়েছে, কোথাও পর্বত রয়েছে, কোথাও আবার গভীর উপত্যকা রয়েছে। ভূমির এই বৈচিত্র্যকেই বলা হয় ভূমিরূপ। ক্লিয়ার হলো? ভূমিরূপ কয় প্রকার ও কী কী? ভূমিরূপ 3 প্রকার। তোমরা জানো কী কী 3 প্রকার? একটা হচ্ছে পর্বত, একটা হচ্ছে মালভূমি, আর একটা হচ্ছে সমভূমি। ক্লিয়ার হলো? আচ্ছা এখানে একটুখানি জাস্ট টাচ করে গেছে ভূ বহির্জাত প্রক্রিয়া আর ভূ অভ্যন্তরীণ প্রক্রিয়া। খুব বেশি কিছু বলবো না, শুধু দুটো সংজ্ঞাই বলে দেবো। ভূমিরূপ গঠনকারী শক্তি যদি পৃথিবীর অভ্যন্তরে ক্রিয়াশীল থাকে তাহলে তাকে বলা হয় ভূ অভ্যন্তরীণ শক্তি, বা যে সমস্ত শক্তি পৃথিবীর অভ্যন্তরে ক্রিয়াশীল থেকে ভূমির বিবর্তন ঘটায় তাকে বলা হয় ভূ অভ্যন্তরীণ শক্তি। আর যে শক্তিগুলো ভূপৃষ্ঠে ক্রিয়াশীল থেকে ভূমির বিবর্তন ঘটায় তাদের বলা হয় ভূ বহির্জাত শক্তি। তাহলে দুটোর মধ্যে তোমরা পার্থক্য লিখতে শিখবে। একটা ভূপৃষ্ঠের অভ্যন্তরের সৃষ্টি হয়, একটা ভূপৃষ্ঠের উপরের সৃষ্টি হয়। ক্লিয়ার হলো? আচ্ছা উদাহরণস্বরূপ বলে দিই, যেমন ধরো গিরিজনী আলোড়ন, মহীভব আলোড়ন, এগুলো হচ্ছে ভূ অভ্যন্তরীণ শক্তি। আর ভূ বহির্জাত শক্তি বায়ুপ্রবাহ, নদী, এগুলো হচ্ছে হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এগুলো হচ্ছে ভূ বহির্জাত শক্তি, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে ক্রিয়াশীল থাকছে। হলো? আগের ক্লাসও তোমরা খানিকটা পড়ে এসেছো, তবু একটুখানি টাচ করে দিয়ে যাই। পাত কি? পাতও তোমরা পড়ে এসেছো। আমাদের ভূপৃষ্ঠ কতকগুলি দৃঢ় খণ্ডে বিভক্ত, এই এক একটা খণ্ডকে পাত বলা হয়। এই পাতগুলো গুরুমণ্ডলীয় পরিচলন স্রোতের প্রভাবে গতিশীল, এটাও তোমরা পড়ে এসেছো। 7টা প্রধান পাত আছে, 20টি মাঝারি পাত আছে, আর অসংখ্য ছোটো ছোটো পাত রয়েছে, তাই তো? সেদিকটাতে আর যাচ্ছি না। আর এই পাতগুলো অ্যাস্ট্রোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় রয়েছে, এটাও তোমরা পড়ে এসেছো। তাহলে পাত কাকে বলে সেটা আমরা শিখলাম। আমাদের ভূপৃষ্ঠ কতগুলি দৃঢ় শক্ত খণ্ডে বিভক্ত, এগুলোকে পাত বলা হয়। পাতগুলো কোথায় রয়েছে? কি উত্তর লিখবে? গুরুমণ্ডলে অ্যাস্ট্রোস্ফিয়ারের ওপর ভাসমান অবস্থায় রয়েছে। তাহলে পাত কাকে বলে এটা জানলাম, পাতগুলো কোথায় আছে সেটা জানলাম, পাতগুলো কেন গতিশীল? গুরুমণ্ডলীয় পরিচলন স্রোতের প্রভাবে গতিশীল, এটাও তোমরা শিখলে। বোঝা গেল? আচ্ছা এই পাত সঞ্চালনের ফলে নানা ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়, সেটা আমরা পড়বো এখানে। প্রথম হচ্ছে পর্বত। পর্বত তোমরা জানো এমন একটা ভূমিরূপ যার উচ্চতা 900 মিটারেরও বেশি এবং বহুদূর বিস্তৃত, যার শৃঙ্গ থাকে, যার উপত্যকা থাকে, তাকে আমরা বলে থাকি পর্বত। সেখানে গিরিপথ দেখা যেতে পারে। তাহলে পর্বত কাকে বলবো? 900 মিটারেরও বেশি উঁচু ভূভাগ যার শৃঙ্গ থাকে এবং বহুদূর বিস্তৃত হয় তাকে বলা হয় পর্বত। ক্লিয়ার হয়েছে? 900 মিটারেরও উচ্চতাটা অবশ্যই লিখবে। 900 মিটারেরও বেশি উঁচু, বহুদূর বিস্তৃত, শিলায় ঢাকা ভূমিরূপকে বলা হয় পর্বত। পর্বতের বৈশিষ্ট্য যদি আসে, যে পর্বতের 3টে বৈশিষ্ট্য লিখবে, কী লিখবে? 900 মিটারেরও বেশি উঁচু, এটা একটা হয়ে যাবে।
পর্বতের শৃঙ্গ থাকবে, এটাও তোমরা লিখতে পারবে। পর্বতের উপত্যকা থাকবে, এটাও লিখতে পারবে। পর্বতের গিরিপথ থাকতে পারে, এটাও তোমরা লিখতে পারবে। পর্বতের শৈলশিরা থাকবে, এটাও লিখতে পারবে। তাহলে পর্বতের বৈশিষ্ট্য বোঝা গেল। আচ্ছা, পর্বতের শৃঙ্গ বা চূড়া কাকে বলবো? পর্বতের একেবারে উপরের দিকে ত্রিকোণাকার যে সূচালো অংশটা, সাধারণভাবে ত্রিকোণাকার সূচালো যে অংশটা, তাকেই বলা হয় পর্বতের শৃঙ্গ বা পর্বতের চূড়া। আর দুটি পর্বতের মাঝের যে অংশটা, যে নিচু অংশটা, দুটি পর্বতের মাঝের যে নিচু খাদ বা যে নিচু অংশটা, তাকে বলা হয় উপত্যকা। বোঝা গেল? যদি কোনো একটি জায়গা থেকে আবার অনেকগুলো পর্বত বিভিন্ন দিকে প্রসারিত হয়, তখন তাকে বলা হয় পর্বত গ্রন্থি। উদাহরণ যেমন আমাদের পামির মালভূমি, আর্মেনীয় মালভূমি, এগুলো পর্বত গ্রন্থির উদাহরণ। বোঝা গেল? এই জায়গা থেকে অনেকগুলো পর্বত বিভিন্ন দিকে প্রসারিত রয়েছে। আর তো এখানটা তেমন কিছু দেখছি না। এবার পর্বতের শ্রেণীবিভাগ। পর্বত কয় রকমের? গুনে ফেলো, পর্বত কয় রকম গুনে গুনে বলো। পর্বত হচ্ছে ভঙ্গিল পর্বত, তারপরে স্তূপ পর্বত, তারপরে আগ্নেয় পর্বত, তারপরে ক্ষয়জাত পর্বত। তাহলে পর্বত কয় রকমের হলো? পর্বত 4 রকমের। কী কী? ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত আর ক্ষয়জাত পর্বত। প্রত্যেকটা কোশ্চেন আশা করি তোমরা লিখে নিচ্ছ। আচ্ছা, এবার ভঙ্গিল পর্বত কাকে বলবো? পাললিক শিলাস্তর ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে এসে যদি পর্বতে পরিণত হয়, তাহলে তাকে ভঙ্গিল পর্বত বলবো। কোশ্চেনটা বোঝা গেল তো? ভঙ্গিল পর্বত কাকে বলবো? শিলাস্তর ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে এসে পর্বতে পরিণত হলে তাকে ভঙ্গিল পর্বত বলা হয়। খুব জটিল করবো না, এখানে সহজ করে বলবো। ভঙ্গিল পর্বত কেন সৃষ্টি হয় তোমাদের বই অনুযায়ী যেটা আছে সেটাকেও জেনে রাখো। দুটো পাত যদি পরস্পরের দিকে এগিয়ে আসে, তাহলে মুখোমুখি ধাক্কা খাবে। ধাক্কা খাওয়ার ফলে তার মাঝের অংশটা ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে যাবে এবং ভঙ্গিল পর্বতের সৃষ্টি করবে। এই তত্ত্বটাকে বলা হয় পাত সংস্থান তত্ত্ব। উঁচু ক্লাসে গিয়ে পড়বে কোন আবার। তাহলে ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ কি? একটা কারণ তো আমাদের বইতেই রয়েছে, পাত সংস্থান তত্ত্ব। অর্থাৎ দুটি পাত যদি পরস্পরের মুখোমুখি সংঘর্ষ হয়, তাহলে তার মাঝের অংশটা ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে যাবে এবং ভঙ্গিল পর্বতে পরিণত হবে। বললাম, বোঝা গেল? এবার ভঙ্গিল পর্বতের দুটো বৈশিষ্ট্য বলো। একটু আগেই বললাম পাললিক শিলাস্তর। তাহলে ভঙ্গিল পর্বত সাধারণত পাললিক শিলাস্তর দ্বারা সৃষ্টি হয় বা নরম শিলাস্তরের সৃষ্টি হয়। নরম শিলাস্তর মানেই পাললিক শিলাস্তর। তাহলে ভঙ্গিল পর্বত কোন শিলা দ্বারা সৃষ্টি হয় সেটাও তোমরা বুঝতে শিখলে, পাললিক শিলাস্তর দ্বারা। বোঝা গেল? ভাঁজের কথা বারবার আসছে, তাহলে ভঙ্গিল পর্বতে ভাঁজ দেখা যাবে। যেহেতু পাললিক শিলা দ্বারা সৃষ্টি হচ্ছে, তাহলে সেখানে আমরা জীবাশ্ম দেখতে পেতে পারি, জলের দাগ পেতে পারি। বোঝা গেল? স্তর থাকবে সেখানে, যেহেতু পাললিক শিলা দিয়ে সৃষ্টি, বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যাবে। পাললিক শিলার বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাবো ভঙ্গিল পর্বতে। কোনো অসুবিধা হচ্ছে কি? অসুবিধা হওয়ার কথা না, এগুলো সহজ সহজ জিনিস। উদাহরণ দাও। পৃথিবীর যে সমস্ত প্রধান প্রধান পর্বতগুলোর নাম আমরা এখন জানি বা পড়ি, তার বেশিরভাগটাই হচ্ছে ভঙ্গিল পর্বত। যেমন হিমালয়, আন্দিজ, রকি, আল্পস পর্বত, গ্রেট ডিভাইডিং রেঞ্জ, এগুলো সবকটাই হচ্ছে ভঙ্গিল পর্বত। হলো? তাহলে ভঙ্গিল পর্বত কাকে বলে সেটা আমরা জানলাম। ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ দেখলাম, ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য দেখলাম। অসুবিধা আছে কি কোনো? আচ্ছা, এবার দেখো স্তূপ পর্বত। স্তূপ কাকে বলবো বলো? আচ্ছা, স্তূপ পর্বত জানতে গেলে আগে আমাদের চ্যুতি জানতে হবে। চ্যুতি কাকে বলবো? না, অনেক সময় কি হয়, শিলাস্তরে ফাটলের সৃষ্টি হয়। সংকোচন এবং প্রসারণ বলের প্রভাবে শিলাস্তরে ফাটলের সৃষ্টি হয়। ফাটলকে বলা হয় চ্যুতি বা ফল্ট। ইংরেজিতে বলা হয় ফল্ট, বাংলায় হচ্ছে চ্যুতি। এই চ্যুতি বরাবর বা দুটি চ্যুতির মাঝের অংশ কখনো নিচের দিকে বসে যেতে পারে, কখনো উপরের দিকে উঠে আসতে পারে। নিচের দিকে বসেই যাক বা উপরের দিকে উঠেই আসুক, এর ফলে যে পর্বতের সৃষ্টি হয় সেটা হচ্ছে স্তূপ পর্বত। তাহলে স্তূপ পর্বতে কাকে বলবো? যদি এক লাইনে বলতে বলি, স্তূপ পর্বত কাকে বলে? দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ বসে গিয়ে বা উপরের দিকে উঠে এসে পর্বতের সৃষ্টি করলে তাকে আমরা স্তূপ পর্বত বলি। উদাহরণ দাও। যদি ইউরোপের উদাহরণ দিই, ভোজ আর ব্ল্যাক ফরেস্ট। যদি ভারতের উদাহরণ দিই, ভারতের হবে বিন্ধ্য সাতপুরা। কোশ্চেনগুলো বুঝতে পারছো তো? দুটি স্তূপ পর্বতের উদাহরণ এরকম কোশ্চেন হতে পারে। বা ভারতের দুটি স্তূপ পর্বতের নাম লেখো, তার উত্তর কী লিখবে? ভারতের যদি বলি বিন্ধ্য আর সাতপুরা। যদি ইউরোপের বলি তাহলে তার উত্তর কী লিখবে? ভোজ আর ব্ল্যাক ফরেস্ট।
ক্লিয়ার হলো, বোঝা গেল? তাহলে কাকে বলে সেটা আমরা দেখলাম, উদাহরণ দেখলাম। এবার বৈশিষ্ট্য দেখব। একটা পর্বত যে স্তূপ পর্বত, চিনব কী দেখে? তার কী কী বৈশিষ্ট্য থাকবে। একটু আগেই বললাম সেখানে চ্যুতি থাকবে। চ্যুতি থাকা মানে চ্যুতি তল থাকবে, সেই চ্যুতি তলে অনেক সময় ঘর্ষণের দাগ থাকতে পারে। স্তূপ পর্বতের উপরিতল সাধারণভাবে সমতল হয় এবং পার্শ্বদেশের ঢাল খুব খাড়া হয়। স্তূপ পর্বতের সঙ্গে গ্রস্ত উপত্যকা থাকবে। এগুলো হচ্ছে স্তূপ পর্বতের বৈশিষ্ট্য। আচ্ছা, গ্রস্ত উপত্যকা কাকে বলে এটাও একটু জেনে রাখো। অনেক সময় যে অংশটা নিচের দিকে বসে গেল সেই অংশটা উপত্যকার সৃষ্টি করবে এবং সেটা হয়ে যাবে তখন গ্রস্ত উপত্যকা। দুটি চ্যুতির মাঝের অংশ যদি বসে গিয়ে উপত্যকার সৃষ্টি করে, ভূ আলোড়নের ফলে শিলাস্তরের সংকোচন এবং প্রসারণ বলের প্রভাবে যে ফাটলের সৃষ্টি হয় তাকে চ্যুতি বলে। এই দুটি চ্যুতির মাঝের অংশ যদি বসে যায় তাহলে যে উপত্যকার সৃষ্টি হবে তাকে বলা হয় গ্রস্ত উপত্যকা। তাহলে স্তূপ পর্বতে আমরা গ্রস্ত উপত্যকা দেখব। কোনো অসুবিধা কি? অসুবিধা নেই, ভেরি গুড। এবার আমরা দেখব আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত কাকে বলবো? ভূগর্ভস্থ পদার্থসমূহ কোনো ফাটল বরাবর ভূপৃষ্ঠে বেরিয়ে এসে সঞ্চিত হয়ে যদি পর্বতের সৃষ্টি করে তখন তাকে বলা হয় আগ্নেয় পর্বত। অথবা অগ্ন্যুৎপাতজাত পদার্থ সঞ্চিত হয়ে যদি পর্বতের সৃষ্টি করে তাহলে তাকে আগ্নেয় পর্বত বলব। ক্লিয়ার হলো? তাহলে বৈশিষ্ট্য কী পাবো? অগ্ন্যুৎপাতজাত পদার্থ সঞ্চিত হতে হবে, অর্থাৎ আগ্নেয়শিলা দিয়ে সৃষ্টি হবে স্বাভাবিকভাবেই। এই পর্বতগুলো সাধারণত শঙ্কু আকৃতির দেখতে হয়। আর এখানে একাধিক জ্বালামুখ দেখা যায়, এক বা একাধিক জ্বালামুখ দেখা যেতে পারে। এই জ্বালামুখ ক্যাটার বা ক্যালডেরা নামে পরিচিত। উঁচু ক্লাসে তোমরা পড়ো ভলক্যানিক ভেন্ট, ক্যাটার, ক্যালডেরা পরে পড়বে। যদি খুব ছোট হয় তখন তাকে ভলক্যানিক ভেন্ট, তার থেকে একটু বড় হলে পরে তাকে ক্যাটার, আরও বড় হলে ক্যালডেরা উঁচু ক্লাসে পড়বে। ক্যালডেরায় জল জমে হ্রদের সৃষ্টি হলে তাকে ক্যালডেরা হ্রদ বলা হয়। এসব উঁচু ক্লাসের জন্য থাক। তাহলে জ্বালামুখ, এক বা একাধিক জ্বালামুখ থাকতে পারে, শঙ্কু আকৃতির হবে, আগ্নেয়শিলায় সৃষ্টি হবে। এগুলো হচ্ছে আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য। উদাহরণ দাও। সমস্ত আগ্নেয়গিরিগুলোর নাম লিখে দিবে। কাকাতোয়া, ফুজিয়ামা, এটনা, এগুলো হচ্ছে সব আগ্নেয় পর্বত। ভারতের যদি উদাহরণ দিতে বলি যে ভারতের দুটো আগ্নেয় পর্বতের নাম লেখো, বোঝা গেল তো কোশ্চেনটা? ভারতের দুটো আগ্নেয় পর্বতের নাম কী লিখবে? নারকোন্ডাম আর ব্যারেন। হলো? আচ্ছা, তাহলে আমরা পর্বতটা পড়ে নিলাম। এবার দেখব মালভূমিটা। আচ্ছা, আরেকটা বাকি আছে, ক্ষয়জাত পর্বত। ক্ষয়জাত পর্বত কাকে বলবো? এই যে তিনটে পর্বত পড়লাম আমরা, কোন তিনটে পড়লাম? ভঙ্গিল পর্বত, তারপরে পড়েছি স্তূপ পর্বত, তারপরে পড়েছি আগ্নেয় পর্বত। এই তিনটে পর্বত যদি দীর্ঘদিন ধরে ক্ষয় পায় এবং নিচু হয়ে যায় তখন তাকে বলা হয় ক্ষয়জাত পর্বত। তাহলে কাকে বলবো? ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত বা আগ্নেয় পর্বত দীর্ঘদিন ধরে প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়ের ফলে নিচু হয়ে যায় তখন তাকে বলা হয় ক্ষয়জাত পর্বত। উদাহরণ যেমন ভারতের আরাবল্লী, খুব ভালো একটা উদাহরণ। বৈশিষ্ট্য কী? বয়স অনেক বেশি হবে। যেহেতু বয়স অনেক বেশি ক্ষয়জাত পর্বতের, তাহলে স্বাভাবিকভাবেই এটা হয় সেটা আগ্নেয় অথবা সেটা রূপান্তরিত শিলা দ্বারা গঠিত হবে। বোঝা গেল? বেশিরভাগ ক্ষয়জাত পর্বতই কিন্তু হয় আগ্নেয়, না হয় রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। বয়সে অনেক প্রাচীন হয়ে থাকে, উচ্চতা কম হয়ে থাকে আর দেখতে হয়ে থাকে গম্বুজ আকারের। এক্ষেত্রে আর সাধারণভাবে যে শৃঙ্গ যেটা থাকে পর্বতের সেটা আর স্পষ্টভাবে লক্ষ্য করা যায় না, গম্বুজ আকারের হয়ে পড়ে। এগুলো তোমরা লিখতে পারবে। তাহলে ক্ষয়জাত পর্বত কাকে বললাম সেটা আমরা দেখলাম। ক্ষয়ের কারণগুলোও বললাম। বিভিন্ন প্রাকৃতিক শক্তি, কী কী প্রাকৃতিক শক্তি হতে পারে? আবহবিকার হতে পারে, নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, বোঝা গেল? এই সমস্ত প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় পেয়েছে নিচু হয়ে যাবে। চলো এবার আমরা শুরু করবো না, এখানটা শুরু করলে আর শেষ করা যাবে না। এই পর্যন্তটাই থাক। ভূমিরূপের আমরা শুধু দেখলাম পর্বতগুলো। কালকে বা পরের দিন আমরা দেখব মালভূমি, সমভূমিটা। এই চ্যাপ্টারটা রিভিশন করে দেবো। ক্লাসটা শেষ করলাম। কারোর যদি জিজ্ঞাসা করার থাকে আমাকে জিজ্ঞাসা করো।